আসসালামু আলাইকুম। অ্যাডমিশন ব্যাচ 2024 এবং 25 সকলকে আজকের ম্যানেজমেন্ট অধ্যায় লেকচার 10 অধ্যায় হচ্ছে পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ ক্লাসে স্বাগতম। সবাই একটু তাড়াতাড়ি চলে আসুন। আজকে আমরা একটু বিস্তারিতভাবে পড়ব। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। সকল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এই অধ্যায় থেকে আপনার প্রশ্ন আসবেই। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যান এবং ফ্রেন্ডদের মেনশন করে দিন। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মোটামুটি সকল বিশ্ববিদ্যালয়ে এই অধ্যায় থেকে প্রশ্ন আসবেই। আপনার এই অধ্যায়টা থেকে সব বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসেই। এই জন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। ধরেন আপনার এই অধ্যায় থেকে আপনার যে ঢাবিতে মিনিমাম একটা প্রশ্ন থাকবেই, গুচ্ছতে 2 থেকে 3টা প্রশ্ন থাকবে, এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এখান থেকে একটা বা 2টা প্রশ্ন থাকবেই। ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে এই পরিকল্পনা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণ, বিশেষ করে পরিকল্পনা থেকে। কারণ একটা প্রতিষ্ঠানের পরিকল্পনা হচ্ছে প্রাথমিক কাজ, মুখ্য কাজ, প্রধান কাজ, সকল কাজের ভিত্তি হচ্ছে পরিকল্পনা। এই পরিকল্পনাটা সুন্দর হলে সব কাজ সুন্দর হবে। সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যান। ওকে, আমরা 2টা মিনিট অপেক্ষা করি, সবাই চলে আসুক। সব বিশ্ববিদ্যালয়গুলো আবেদন ফি কি 1000 টাকা করে? না না, গুচ্ছতে তো 1500 টাকা আবেদন ফি। গুচ্ছতে আবেদন ফি তো 1500 টাকা। এই গুচ্ছতে এখানে 1500 টাকা। ঢাকা বিজয় 1050। আর ইউ সেখানে তো আপনার 1100 টাকার উপরে, 1100+। ওই আবেদন করতে করতে ফকির হয়ে যাবেন। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। এত আবেদন করবেন? এত আবেদন করতেও টাকা পয়সা লাগবে। আবেদন করার জন্য আপনাদের 5-6 হাজার টাকা লাগবে। আমাদের সময় দেখছি অনেকে রাজশাহী, জগন্নাথ, তখন তো আলাদা এক গুচ্ছ ছিল না আমাদের সময়। আপনার হচ্ছে সকল বিশ্ববিদ্যালয়ে আবেদন করতো। রাজশাহীতে আলাদাভাবে আবেদন, দিনাজপুর বোর্ড, আপনার হচ্ছে চিটাগাং বোর্ড, চিটাগাং ভার্সিটিতে আলাদাভাবে আবেদন, সব জায়গায় আবেদন করতো। 5-6 হাজার টাকা মানুষের শেষ হয়ে যেত। এখন তো তাও গুচ্ছ হওয়ার কারণে অনেকগুলো ভার্সিটিতে একসাথে আবেদন করে। ফি এত টাকা? হ্যাঁ, ফি এত টাকাই। খুবই দুঃখজনক। আসলে ফিটা আসলে বেশি হয়ে যায়, এত ফি না নিলেও পারতো। ও শুধু শুধু ফি নেয়, তারা একটা ব্যবসা করে। ধরেন দেখেন 30,000 টাকা, 30,000 স্টুডেন্ট যদি ভর্তি পরীক্ষা দেয় আপনার, শুধু সি ইউনিটে, পুরোটা বললাম না, শুধু সি ইউনিটের জন্য, গ ইউনিটের জন্য 1050 টাকা করে হিসাব করেন কত টাকা আসে। তাহলে আপনার আসে, দেখা যাচ্ছে আপনার 3 কোটি টাকা চলে আসে দেখি। ও মাই গড। এদের তো তার ব্যবসা শুধু কমার্সেরই। তারপরে আছে আপনার আর্টস, সায়েন্স, এগুলো মিলিয়ে তো আপনার দেখা যাচ্ছে প্রচুর আবেদন পড়ে। তাদের তো মনে হয় যে আপনার 10 কোটি টাকা তো শুধু এইখানে ইনকাম। তাদের যদি আসলে সত্যি কথা বলতে 100 টাকা আবেদন ফি নিলেও হয়। 100 টাকা।
ইচ্ছাকৃতভাবে এরকম করে। যাক, আমরা আসলে ওগুলো আলোচনার বিষয় না, আমরা আসলে পড়াশোনা শুরু করি। আগের ইয়ারে ফি এরকমই ছিল, শুধু আমাদের সময়ে ফি ছিল 350 টাকা। বাসা থেকে 800 টাকা নিছি, বাস শুধু ডিউতে আবেদন করছি, সি ইউনিট ডি ইউনিট। বাংলাদেশের কোথাও আবেদন করি নাই, একটা দিয়ে পরীক্ষা দিছি, একটা দিয়ে চান্স, একটা দিয়ে সবকিছু। অন্য কোথাও অ্যাপ্লাই করি নাই, আবেদনও করি নাই, পরীক্ষা দেওয়া তো দূরের কথা। ওকে, আমরা শুরু করি পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে। ঠিক আছে, তো পরিকল্পনা বিষয় তো জানেনই। পরিকল্পনা কি, যে ভবিষ্যতে কি করতে হবে, যে সামনে আপনি কি করবেন, কোন বিশ্ববিদ্যালয়ে আপনার টার্গেট, কোন বিশ্ববিদ্যালয়ের জন্য পরিকল্পনা প্রণয়ন করবেন, কোন বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন, কিভাবে পড়াশোনা করবেন, এই যে আগামীতে ভবিষ্যতে কি করবেন সেটা আগে থেকেই ঠিক করা, সেটাই হচ্ছে পরিকল্পনা। ভবিষ্যতে কি করতে হবে তা পূর্বেই ঠিক করা। স্যারের অনেক আত্মবিশ্বাস ছিল। আচ্ছা, যেমন নর্মাল একটা বিষয় দেখেন, যে আমরা কোথায় আছি এবং আমরা কোথায় যেতে চাই। এই যে কোথায় আছি আর কোথায় যেতে চাই, এই দুয়ের মধ্যে সেতু বন্ধন করে কে? সেতু বন্ধনকারী হচ্ছে পরিকল্পনা। আমরা কোথায় আছি এবং কোথায় যেতে চাই, এই দুইটার মধ্যে আপনার যোগসূত্র স্থাপন করে, সেটা হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এখন কোথায় আছি, কোথায় যেতে চাই। ঠিক আছে, ওকে। পরিকল্পনাকে আপনার আয়না বা দর্পণের সাথে তুলনা করা হয়। পরিকল্পনা হচ্ছে ব্যবস্থাপনার অন্যান্য সকল কাজের ভিত্তি। পরিকল্পনা হচ্ছে অন্যান্য সকল কাজের ভিত্তি। পরিকল্পনা হচ্ছে মানসিক কাজ বা চিন্তনীয় কাজ। এটা আপনি শরীরে জোর খাটাইয়া করতে পারবেন না, এটা মাথা দিয়ে চিন্তা করার বিষয়। বুঝতে পারছেন? এখানে আপনার চিন্তনীয় কাজ এটা। ওকে, তা পরিকল্পনাকে আয়না বা দর্পণ বলা হয়। পরিকল্পনা হচ্ছে অন্যান্য সকল কাজের ভিত্তি। যেমন হচ্ছে ব্যবস্থাপনার যে কাজটা আছে, কি কি কার্যাবলী? পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ। তার মধ্যে পরিকল্পনা হচ্ছে সকল কাজের ভিত্তি। এই পরিকল্পনার উপর ভিত্তি করে অন্যান্য সকল কার্যাবলী আপনাদের কি হয়? আবর্তিত হয়, বা একটার পর একটা কাজ সংগঠিত হয়। তার জন্য পরিকল্পনাকে বলা হয় সকল কাজের ভিত্তি। পরিকল্পনা হচ্ছে দর্পণ বা আয়না। পরিকল্পনা হচ্ছে চিন্তনীয় বা মানসিক কাজ। এগুলো থেকে আপনার এমসিকিউ আসে, এমসিকিউ আসে। এই জন্য আপনি এটা মানে এই বিষয়গুলো জানতে হবে আপনাকে। ঠিক আছে, ওকে। ওই ব্যবসায়ের মৌলিক কাজ, যেটা যে মৌলিক কাজ, প্রধান কাজ, প্রধান কাজ, প্রাথমিক কাজ, মৌলিক কাজ, এগুলো হচ্ছে পরিকল্পনা, ব্যবস্থাপনার প্রধান কাজ। ঠিক আছে, একই কথা এটা। হ্যাঁ, ওকে। একটু সাইডটা বলে দিচ্ছি, হ্যাঁ, এখন দেখতে সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা আসি তারপরে স্লাইড থেকে দেখাই একটু। পরিকল্পনা প্রণয়ন এবং সিদ্ধান্ত গ্রহণ। ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে পূর্ব নির্ধারিত একটা কাঠামো বা ছক তৈরি করা হচ্ছে পরিকল্পনা। ব্যবস্থাপনার মৌলিক কাজ, ব্যবস্থাপনার প্রাথমিক কার্যাবলী। পরিকল্পনাকে বলা হয় ব্যবস্থাপনার দর্পণ। কি বলা হয়? দর্পণ বা আয়না। ওকে, এরপরে পরিকল্পনা হচ্ছে ব্যবস্থাপনা অন্যান্য কাজের ভিত্তি। পরিকল্পনার বলা হয় পরবর্তী কাজ, নিয়ন্ত্রণের ভিত্তি। পরিকল্পনা প্রণয়নের ভিত্তি হলো পূর্বের তথ্য, আগের তথ্য থেকে যাচাই করা। পরিকল্পনা একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া, এটা অবশ্যই বাস্তবমুখী হইতে হবে। অবাস্তব কোনো কিছু পরিকল্পনা করা উচিত না। যা আপনি পরিকল্পনা করলেন যে
আমি ডিউতে ফার্স্ট, সেকেন্ড বা থার্ড হইতে চাই, কিন্তু দেখা গেল আপনার এসএসসি পয়েন্ট 3.50, এইচএসসি পয়েন্ট হচ্ছে 3.60। তো দেখা যাচ্ছে আপনি তো পরীক্ষা দিতে পারবেন না, ডিউতে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম অবাস্তব কিছু কল্পনা করতে পারবেন না। এটা একটা বাস্তবমুখী হইতে হবে, আপনাকে তো এক্সামই দিতে দিবে না, তাহলে আপনি পরীক্ষা দিবেন কিভাবে? তারপরে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবেন কিভাবে? এই নিয়ে পরিকল্পনা করা যাবে না। যেটা বাস্তবমুখী এরকম কিছু পরিকল্পনা করবেন। আপনার নিজের স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেড এই সম্পর্কে অ্যানালাইসিস করবেন, করার পরে আপনি পরিকল্পনা প্রণয়ন করবেন। নিজের যোগ্যতা নাই এ প্লাস পাওয়ার বা কোনো মতে আপনার হচ্ছে একটা সিট পাওয়ার, আপনি টার্গেট করতেছেন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটাও অনুচিত, অবাস্তব পরিকল্পনা এগুলো। ঠিক আছে? ওকে, এবার আমরা আসি। ওকে, ভবিষ্যৎ কার্য সম্পাদনের দর্শন হচ্ছে পরিকল্পনা। আর পরিকল্পনা সবসময় লাভজনক কার্য পদ্ধতি নির্ধারণ করে কার্যক্ষেত্রে প্রয়োগ করা হয়। ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনা একটি সৃজনশীল কাজ, এগুলো নর্মাল পড়াশোনা। পরিকল্পনা সবসময় ভবিষ্যৎ সময়ের জন্য প্রণয়ন করা হয়। পরিকল্পনা প্রণয়ন করেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মানে উপরি পর্যায়ের লোকেরা পরিকল্পনা প্রণয়ন করেন। এগুলো হচ্ছে নর্মাল পড়া, এগুলো থেকে আসবে না প্রশ্ন। এগুলো রিডিং পড়ার মাধ্যমে পরিকল্পনা সম্পর্কে আপনার জ্ঞানটা বাড়ানো, আর কিছু না। তবে এটা গুরুত্বপূর্ণ যে পরিকল্পনা একটি মনস্তাত্ত্বিক কাজ, ধারণাগত দক্ষতা বা চিন্তা করতে পরিকল্পনাকে বোঝায়। এই স্লাইডটা এখানে একটু ভুল হয়েছে, এটা আমি একটু পড়াই দিচ্ছি হবে, ঠিক আছে? এই পরিকল্পনার ইয়াটা একটাই লিখে ফেলছে 6টার জায়গায়। হ্যাঁ, এটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, পরিকল্পনা প্রণয়নের ধাপ ভালো করে লক্ষ্য করেন। পরিকল্পনা প্রণয়নের ধাপ হচ্ছে 6টি। আপনি কিভাবে পরিকল্পনা করবেন? এই যে আপনাদের এইচএসসি রেজাল্ট দেওয়া হয়েছে 15 তারিখে, আজকে হচ্ছে 23 তারিখ। তো আজকে আপনি একটা পরিকল্পনা প্রণয়ন করেন। এই জন্য কি করতে হবে? এই 6টা ধাপ অনুসরণ করতে হবে। এই 6টা ধাপ অনুসরণ করার মাধ্যমে আপনি পরিকল্পনা প্রণয়ন করতে পারবেন। চলেন আমরা দেখি কি কি ধাপ। নাম্বার 1, ভবিষ্যৎ মূল্যায়ন। এই যে সামনের ভবিষ্যৎ মূল্যায়নের জন্য আপনার স্ট্রেংথ কিরকম আছে, আপনার উইকনেস কি কি আছে, আপনার অপরচুনিটি কি কি আছে, আপনার থ্রেট কি কি আছে, এগুলোকে অ্যানালাইসিস করবেন, এগুলো বিশ্লেষণ। ধরেন আপনি খুব ভালো পারেন হচ্ছে এই ম্যাথ, আপনি ম্যাথ খুব ভালো পারেন, ইংলিশ আপনার মাথায় থাকেই না, ইংলিশ আপনি কিছু বুঝেনই না। আপনি ম্যাথ ভালো পারেন, মানে অ্যাকাউন্টিং এর ম্যাথ খুব ভালো পারেন, তারপর দেখা যাচ্ছে আপনি ম্যানেজমেন্ট খুব ভালো পারেন, কিন্তু আপনি ইংলিশ ভালো পারেন না, খুব খারাপ পারেন, ইংলিশে খুব একটা নলেজ নাই ভালো, মেমোরাইজ পার্ট মুখস্থ হয় না, এই সমস্যা হয়, এইটা সমস্যা, ভুলা যান, তারপরে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম মনে থাকে না, এগুলো সমস্যা হয়। ওকে, ওকে, এখন কি করা যায়? এখন হচ্ছে লক্ষ্য নির্ধারণ করবেন। আমি তো ইংলিশ পারি না, আবার ঢাকা ইউনিভার্সিটিতে ইংলিশেই 5 মার্ক, পাস পাইতেই হবে, কিভাবে সম্ভব? ঠিক আছে, আমার লক্ষ্য হচ্ছে আমি গুচ্ছতে সেরা 10-এর মধ্যে থাকবো, বা গুচ্ছের মধ্যে আমি চান্স পাবো, 100-এর মধ্যে থাকার চেষ্টা করবোই আমি যেমনি হোক। আমার প্রধান টার্গেট হচ্ছে গুচ্ছ। তো গুচ্ছের মধ্যে জগন্নাথ হইতে পারে, আপনার হচ্ছে ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আছে, তো খারাপ নাই, এখানেও ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে। তো কোনো কারণে আপনি লক্ষ্য নির্ধারণ করেছে আপনি গুচ্ছের মধ্যে 100তম হবেন। বিকল্প স্থিরকরণ, যদি গুচ্ছতে চান্স না হয় তাহলে কি করবেন? তখন আপনার চিন্তা হচ্ছে আমি তো ডিউ তো আছেই, না হলে আপনার রাজশাহী ইউনিভার্সিটি আছে, না হয় আমি চিটাগাং ইউনিভার্সিটি দিব, এগুলাই আমি দিব। এবার হচ্ছে আপনার বিকল্প সমূহ স্থিরকরণ। এবার এই বিকল্পগুলো আপনি মূল্যায়ন করবেন, যে ডিউতে করার জন্য আপনার কি করতে হবে, কি কি ব্যবস্থা নিতে হবে, আর এর জন্য আপনি কি কতটুকু ভালো, সিইউ চিটাগাং ইউনিভার্সিটি কতটুকু ভালো, এগুলো মূল্যায়ন করবেন, মূল্যায়ন করবেন। আর তার সাথে আপনার আছে কি, ওই যে গুচ্ছটা জিএসটি, সেটাও আপনার আছে। তো আপনি সবকিছু চিন্তা করলেন, আহা, এগুলো স্থির করার পরেও দেখতেছি আপনার যে বিকল্প সমূহ সব মূল্যায়ন করলেন, ঢাকা ইউনিভার্সিটির জন্য মূল্যায়ন করলেন,
রাজশাহী ইউনিভার্সিটি বিষয়গুলো মূল্যায়ন করলেন, চিটাগাং ইউনিভার্সিটি মূল্যায়ন করলেন, গুচ্ছটাও মূল্যায়ন করলেন। চিটাগাংয়ের প্রশ্নই হবে ইংলিশে, আবার প্রশ্নের মধ্যে ম্যাথ আছে, ইংলিশ আছে। তো সবকিছু চিন্তা করে আপনি সর্বোত্তম বিকল্প গ্রহণ, সবচেয়ে ভালো কোনটা হয় দেখলেন যে না আপনার জন্য গুচ্ছটাই সবচেয়ে ভালো হয়। কারণ এখানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই 70 মার্ক, সাথে বাংলায় 15 মার্ক, এলো 85 মার্ক, আর ইংলিশে 15 মার্ক। ইংলিশে কোনো আলাদাভাবে পাস করতে হয় না। তো আপনি সবকিছু চিন্তা করেই সর্বোত্তম বিকল্প গ্রহণ করলেন, আমি গুচ্ছতেই সেরা 100-র মধ্যে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন এই গুচ্ছতে থাকার জন্য আপনি, এই যে আপনার মূল টার্গেট কি, গুচ্ছতে আপনি ভালো করার চেষ্টা করবেন। এই জন্য ছোট ছোট পরিকল্পনা করবেন। আমি 10 দিনের মধ্যে অ্যাকাউন্টিং শেষ করে ফেলবো, 15 দিনের মধ্যে বাংলার বাকিটা শেষ করে ফেলবো, বাকি পরবর্তী 5 দিনের মধ্যে ম্যানেজমেন্ট শেষ করতে পারবো, পরবর্তী 10 দিন আমি পুরো রিভিশন করব। এভাবে আপনি প্ল্যান, ছোট ছোট প্ল্যান করবেন। কি জন্য? এই সহায়ক পরিকল্পনা প্রণয়ন করবেন মূল লক্ষ্যটা, এই লক্ষ্যটাকে অর্জন করার জন্য। সহায়ক পরিকল্পনা প্রণয়ন করবেন মূল লক্ষ্যটা অর্জন করার জন্য। এই হচ্ছে আমাদের 6টা ধাপ। বিশেষ করে এই ধাপটা এবং এই ধাপটা বেশি মুখস্থ করতে হবে। হ্যাঁ, প্রথম এবং শেষ ধাপটা গুরুত্বপূর্ণ বেশি। কি কি? ভবিষ্যৎ মূল্যায়ন, ভবিষ্যতের অবস্থা সম্পর্কে মূল্যায়ন, আপনার শক্তিমত্তা, আপনার দুর্বলতা, আবার অপরচুনিটি গুলো কি কি আছে, যে আপনার সুযোগ কোথায় বেশি, আবার থ্রেট কোথায়, থ্রেট আছে। যে ইংলিশ আমার আতঙ্ক, ইংলিশে প্রশ্ন হবে জাহাঙ্গীরনগরে, ইংলিশে প্রশ্ন হবে আপনার হচ্ছে বিইউপিতে, ইংলিশে প্রশ্ন হবে চিটাগাং ইউনিভার্সিটিতে। ও মাই গড, আমি শেষ। তাহলে এটা আপনার জন্য থ্রেট। আবার আপনার জন্য অপরচুনিটি কোনটা? অ্যাকাউন্টিং এর 35 মার্ক থাকবে জিএসটি তে, এটা আমার জন্য একটা অপরচুনিটি। আবার আপনি কোনটায় ভালো কোনটায় খারাপ, এগুলো হচ্ছে আপনার জন্য ভবিষ্যৎ মূল্যায়ন করতে হবে। লক্ষ্য নির্ধারণ করবেন, বিকল্প সমূহ স্থির করবেন, কি কি বিকল্প আছে এটা ছাড়াও বিকল্প সমূহ মূল্যায়ন, কোনটার মধ্যে কিরকম অবস্থা, সর্বোত্তম বিকল্প গ্রহণ, সহায়ক পরিকল্পনা প্রণয়ন। এটা ক্লিয়ার কিনা একটু বলেন। এ হচ্ছে আমাদের পরিকল্পনার ধাপ। গুচ্ছকে প্রাধান্য দিতে পেরেছি না, না আসলে বিষয়টা এরকম না। গুচ্ছ মার্কেটিং করছে না, গুচ্ছতে পড়লেও খুব ঝামেলা আছে। এই ক্লাস থেকে শুরু করা, ভর্তি হওয়া, প্রসেসিং এর থেকে শুরু করে সবকিছুর মধ্যে বিশাল ঝামেলা একটা। কারণ অনেকগুলো ভার্সিটি একসাথে, তো এই জন্য অনেক ঝামেলা। আমি প্রিফার করি ডিউতেই চান্স পান। আর ডিউর ইংলিশ প্রশ্নটা আমার কাছে মনে হয় আরই হচ্ছে ডিউর প্রশ্ন সহজ থাকে ইংলিশ, এবং যে ইউচেও সি ইউচেও ডি ইউনিটেড ইংলিশটা খুব ডিউর ইংলিশ খুব সহজ থাকে, পারা যায়, খুব কঠিন কিছুও না। তবে আপনাকে তখন মুখস্থ করতে হবে সিনোনিম অ্যান্টোনিম, প্রিপজিশন, কারেক্ট স্পেলিং, তারপর হচ্ছে আমাদের যে ফ্রেজ এন্ড ইডিয়ম, এগুলো তো আপনার মুখস্থ করতে হবে। এখন মুখস্থ করতে না পারলে কি করবেন? প্র্যাকটিস করবেন, লিখবেন, ভুলবেন, আবার প্র্যাকটিস করবেন, আবার লিখবেন, আবার ভুলবেন। আপনাকে যেমন প্র্যাকটিস করতে হবে, আমাদেরও প্র্যাকটিস করতে হয়েছে, ভবিষ্যতে যারা পরীক্ষা দিবে তাদেরও প্র্যাকটিস করতে হবে। নাহলে এই যে আমাদের যে বইগুলো সব ইংলিশে, আপনি কিভাবে পরীক্ষা পড়বেন? সব ইংলিশে প্রশ্ন আপনি ধরতেই পারবেন না। ঢাকায় মানে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স পেলে তো দেখা যায় সব ইংলিশে পড়তে হবে, সবকিছু ইংলিশে, বাংলার কোনো স্থানই নাই, তখন আটকায় যাবেন, যে এই জন্য পড়তে হয় অনেক। যে ইউর ইংলিশও আইবিও লেভেলের। যাই হোক, পড়াশোনার দায়িত্ব তো আপনাদের, আমি অবশ্য ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করি, বাকিরা বিষয় জানি না। ওকে, তারপর আমরা চিন্তা করি, এ হচ্ছে আমাদের পরিকল্পনা প্রণয়নের ধাপ। এরপরে আছে যেটা তো বলছি, যে আমরা কোথায় আছি এবং কোথায় যেতে চাই, এই দুয়ের মধ্যে সেতু বন্ধন তৈরি করে। ঠিক আছে, এটা অনেকে ভুল করে নির্দেশনা দিয়ে এসে পড়ে, অনেকে পরিকল্পনার জায়গায় ভুলে নির্দেশনা দিয়ে এসে পড়ে, কিন্তু এটা ভুল। আমরা কোথায় আছি এবং কোথায় যেতে চাই, এটা পরিকল্পনার মাধ্যমে আমরা ঠিক করে থাকি। ওকে, পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন ইয়েগুলো আছে, এগুলো আস্তে আস্তে দেখাবো। পরিকল্পনাকে আয়নার সাথে তুলনা করা হয়েছে, আয়নার সাথে। পরিকল্পনাকে একটি বুদ্ধিসম্পন্ন প্রক্রিয়া বলে অভিহিত করেছেন। পরিকল্পনাটি বুদ্ধিসম্পন্ন প্রক্রিয়া, আধুনিক ব্যবস্থাপনা কার্যাবলী, এটা লাগবে না। উত্তম পরিকল্পনা কিছু বৈশিষ্ট্য, এটা লাগবে, এটা দেখেন একটু।
পরিকল্পনা কিছু উত্তম বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা হচ্ছে সুস্পষ্ট উদ্দেশ্য। একদিন আপনি নির্ধারণ করলেন আমার লক্ষ্য হচ্ছে ডিইউ, 10 দিন পরে বলতেছেন আমার ডিইউ লাগবে না, আমার লক্ষ্য হচ্ছে আর ইউ। 10 দিন পরে বলতেছেন আর ইউ দরকার নাই, আমার লক্ষ্য হচ্ছে সিইউ। তারপরে 1 মাস পরে বলবেন আমার লক্ষ্য হচ্ছে জেএসটি বা গুচ্ছ। এরকম করা যাবে না। সুস্পষ্ট উদ্দেশ্য থাকতে হবে যে আপনি কি উদ্দেশ্যে পড়াশোনা করতেছেন, হইলে হইলো না হইলে নাই, এরকম উদ্দেশ্য নিয়ে পড়াশোনা করা উচিত না অ্যাডমিশন লেভেলে। বাস্তবমুখিতা, ওই যে একটু আগে বললাম যে যেটা আসলে সম্ভব, যেটা সম্ভব এরকম কিছু আপনি পরিকল্পনা করবেন। অবাস্তব কোনো কিছু পরিকল্পনা করা অনুচিত। আবারও বলছি, অবাস্তব কোনো কিছু পরিকল্পনা করা অনুচিত। গ্রহণযোগ্যতা, এটা হচ্ছে যারা পরিকল্পনাটা বাস্তবায়ন করবে তাদের কাছে সেটা গ্রহণযোগ্য হইতে হবে, সকলের নিকট গ্রহণযোগ্য, যেন পরিকল্পনাটা বাস্তবায়নযোগ্য হয়। সঠিক পথ নির্দেশনা, সমন্বয়, যোগসূত্রতা, নমনীয়তা, পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো, পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করা, খাপ খাওয়ানো, খাপ খাওয়ানো। যেমন হচ্ছে পরীক্ষা হওয়ার কথা আপনার 8 ফেব্রুয়ারি, যদি কোনো কারণে সরকার বলে 8 ফেব্রুয়ারি হবে না, হবে 2 মার্চ, তখন ওই যে একটা অবস্থার পরিবর্তন হয়েছে, সময় পরিবর্তন হয়েছে, তার সাথে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, খাপ খাওয়াইতে হবে, যেন আপনি সেটাকে অ্যাডজাস্ট করতে পারেন। এটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি, এটাকে বলা হয় নমনীয়তা। ধারাবাহিকতা, একদিন পড়বেন 10 ঘন্টা, আরেকদিন পড়বেন 1 ঘন্টা, আরেকদিন পড়বেন না, আরেকদিন পড়বেন 6 ঘন্টা, এগুলো হবে না। ধারাবাহিক থাকতে হবে, প্রতিদিন একটা সমান সিকোয়েন্সে পড়বেন, প্রতিদিন 6 ঘন্টা পড়ি, 6 ঘন্টা 6 ঘন্টা 6 ঘন্টা 6 ঘন্টা 6 ঘন্টা, আস্তে আস্তে নিজের দক্ষতা বাড়বে। এই জন্য একটা ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি বজায় রাখা উচিত। একদিন 10 ঘন্টা, একদিন পড়বেন না, এরকম পড়াশোনা দিয়ে ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া খুবই ডিফিকাল্ট। ওকে, তারপরে আমরা দেখি এগুলো পরিকল্পনা কিছু বৈশিষ্ট্য। এরপর আমাদের পরিকল্পনা কিছু প্রকারভেদ আছে, এগুলো আমরা একটু শিখাবো, ধাপে ধাপে শেখাচ্ছি পরিকল্পনার প্রকারভেদ গুলো। প্রথমত পরিকল্পনা, এটাকে প্রথমত 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রকৃতিগত শ্রেণী বিভাগ, প্রকৃতি। একটা হচ্ছে আমাদের মেয়াদ ভিত্তিক। এগুলো তো আপনাদের আসলে কত কিভাবে ভাগ পাই এগুলো আসবে না, কিন্তু যে মাঝখানে ভিতরে পয়েন্টগুলো থেকে প্রশ্ন আসবে। হ্যাঁ, তারপর হচ্ছে সংগঠন কাঠামো ভিত্তিক। সংগঠন কাঠামো ভিত্তিক, ওকে। প্রথমে সহজটাকে পড়াই। হ্যাঁ, মেয়াদ ভিত্তিক পরিকল্পনাগুলো হচ্ছে স্বল্পমেয়াদী পরিকল্পনা, মধ্যমেয়াদী পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আগে এটা পড়াই, এটা তো সহজ, তো ওই জন্য এই টপিকস আগে পড়ায় নেই। ধরেন আপনি স্বল্পমেয়াদী পরিকল্পনা করবেন, যেটা 1 বছরের কম সময়ের জন্য করা হবে। যেমন 3 মাসের একটা পরিকল্পনা করলেন, ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার 3 মাস সময় আছে, এই 3 মাসের সময়ের জন্য একটা পরিকল্পনা প্রণয়ন করলেন, সেটা হচ্ছে আমাদের স্বল্পমেয়াদী পরিকল্পনা। ঠিক আছে, এটা মেয়াদ ভিত্তিক। 3 মাসের জন্য, 6 মাসের জন্য, 9 মাসের জন্য, বা সর্বোচ্চ 1 বছর পর্যন্ত যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে স্বল্পমেয়াদী পরিকল্পনা বলে। এরপরে আসি মধ্যমেয়াদী, 1 থেকে 5 বছরের জন্য যে পরিকল্পনা প্রণয়ন করা হয়। যেমন আমাদের সরকার নির্বাচিত হয় কত বছরের জন্য? 5 বছরের জন্য, সেটা হচ্ছে মধ্যমেয়াদী পরিকল্পনা।
আবার 3 বছরের জন্য যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে বলা হয় মধ্যমেয়াদী পরিকল্পনা। অর্থাৎ 1 বছরের বেশি আপনার 5 বছর পর্যন্ত যে পরিকল্পনা প্রণয়ন করবেন সেটা মধ্যমেয়াদী পরিকল্পনা। আর ভীষণটা হচ্ছে 5 বছরের অধিক দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে 5 বছরের অধিক সময়ের জন্য যে পরিকল্পনা প্রণয়ন করা হয়। যেমন ওই যে একটা আছে না, আমাদের সরকারের ভিশন ছিল, শেখ হাসিনার ভিশন 2041 সাল পর্যন্ত তিনি সরকার থাকবেন এবং দেশের উন্নয়ন করে যাবেন। এই যে আগামী 17 বছর পর্যন্ত যে পরিকল্পনা প্রণয়ন করছে সেগুলো হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে পড়বে। ঠিক আছে, ওকে। ভোট ছাড়াই, ভোট তো দরকার নাই। যাই হোক, এটা বোঝাচ্ছে দীর্ঘমেয়াদী হচ্ছে 5 বছরের অধিক সময়ের জন্য, 10 বছরের, 15 বছরের, 20 বছরের পরিকল্পনা। ঠিক আছে, আর তার মানে আমরা মেয়াদ ভিত্তিক পরিকল্পনা ক্লিয়ার। স্বল্প মেয়াদী 1 বছরের কম, মধ্যমেয়াদী 1 থেকে 5 বছর, দীর্ঘমেয়াদী 5 বছরের অধিক সময়ের জন্য যে পরিকল্পনা প্রণয়ন করা হয়। তার মেয়াদ ভিত্তিক পরিকল্পনা সহজ, এটার পড়ানো লাগবে না, এটা সবার ক্লিয়ার আশা করি। ওকে, এরপরে আমরা আসি প্রকৃতিগত শ্রেণী বিভাগ আর সংগঠন কাঠামো ভিত্তিক শ্রেণী বিভাগ। আগে সংগঠন কাঠামো ভিত্তিক শ্রেণী বিভাগ দেখো না, প্রকৃতিগত দেখাবো। যেটা সহজ এটা আগে দেখাই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এটা দেখেন, এটা সহজ আছে তো। এটা আবার দুই ধরনের হতে পারে, কৌশলগত আর এটা হচ্ছে আমাদের এই সংগঠন কাঠামো কার্যভিত্তিক, কাজ অনুযায়ী সংগঠনের পরিকল্পনার গুলো। একটা হচ্ছে কৌশলগত আর একটা হচ্ছে কার্যভিত্তিক। তো কৌশলগতর মধ্যে রয়েছে, এটা তো সহজ, তবে এটার মধ্যে যেটা রয়েছে তিনটা দেখাই। আঞ্চলিক আঞ্চলিক পরিকল্পনা, বিভাগীয় পরিকল্পনা, আঞ্চলিক, বিভাগীয়, সামগ্রিক, এই তিনটা পরিকল্পনা আছে এখানে। ওকে, ওইটা বোঝানোর আগে এটা বুঝাইনি। কৌশলগত পরিকল্পনা এটা হচ্ছে যারা আমাদের প্রতিযোগী প্রতিযোগী যারা আছে তাদেরকে টক্কর দেওয়া, তাদের থেকে এগিয়ে যাওয়া। ধরেন বাংলাদেশে অনেক অনলাইন প্রতিষ্ঠান আছে, কারণ আমি বলছি না, আমি ধরেন এক্স, ওয়াই, জেড বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। কিভাবে এই বিজনেস স্কোয়াড আমাদের বাংলাদেশে অন্যান্য অনলাইন প্রতিষ্ঠানের কাছ থেকে বা কাছের চেয়ে তাদের চেয়ে কিছুটা এগিয়ে থাকবে, এই প্রতিযোগিতার মধ্য দিয়ে তারা কিভাবে আমরা সফল হতে পারবো, কিভাবে তাদেরকে আমরা টক্কর দিব, তাদেরকে বিট করব, এই জন্য যে পরিকল্পনা প্রণয়ন করা হয় সেটা হচ্ছে কৌশলগত পরিকল্পনা। কিভাবে আপনি আপনার বন্ধুদের থেকে এগিয়ে যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবেন, এই জন্য আপনাকে কৌশলগত পরিকল্পনা করতে হবে। কিভাবে আপনি আপনার প্রতিযোগীদের থেকে মানে কম্পিটিটরদের থেকে এগিয়ে যাবেন, এমন ধরনের পরিকল্পনা হচ্ছে এই কৌশলগত পরিকল্পনা। তাহলে এটা ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করতে হয় যদি তারা বাজারে একা না থাকে। কারণ একা থাকলে তো সে একাই রাজ করবে, আর অনেক প্রতিষ্ঠান থাকলে একসাথে তাদেরকে ওই প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়, যেটা তাদেরকে কি করবে, একটু এগিয়ে রাখবে অন্যদের চেয়ে। ঠিক আছে, ওকে। এরপরে আমরা আসি এই যে কার্যভিত্তিক এই পরিকল্পনাগুলো। ওহো, এটা একটু দেখি আমরা। হ্যাঁ, কার্যভিত্তিক যে পরিকল্পনা আছে তিনটা, এটা দেখি। আঞ্চলিক পরিকল্পনা, এখন বহুজাতিক কোম্পানি আছে না, বহুজাতিক কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানি, তাদের সিলেটে থাকতে হয়, তাদের কুমিল্লায় পণ্য বিক্রি করতে হয়, তাদের রাজশাহীতে পণ্য বিক্রি করতে হয়।
আবার তারা ঢাকায়ও পণ্য বিক্রি করে। এই জন্য সিলেট অঞ্চলের জন্য একরকম পরিকল্পনা ওই মানুষের জন্য, কুমিল্লা অঞ্চলের জন্য এক ধরনের পরিকল্পনা, রাজশাহীর জন্য অন্য এক ধরনের পরিকল্পনা, ঢাকার জন্য আরেক ধরনের পরিকল্পনা। এই যে বহুজাতিক কোম্পানিগুলো বিভিন্ন অঞ্চল ভেদে যে ভিন্ন ভিন্ন পরিকল্পনা প্রণয়ন করে তাকে বলা হয় আঞ্চলিক পরিকল্পনা। যেমন ইউনিলিভার কোম্পানি, বাটা কোম্পানি, তারা কি করে যে বিভিন্ন অঞ্চল ভেদে ভিন্ন ভিন্ন পরিকল্পনা প্রণয়ন করে। এমন ধরনের পরিকল্পনা হচ্ছে আমাদের আঞ্চলিক পরিকল্পনা, অঞ্চল ভেদে পরিকল্পনা। ওকে, এরপরে আসি আমরা বিভাগীয় পরিকল্পনা। এই যে বিভিন্ন বিভাগের জন্য যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে বলা হয় আমাদের এই বিভাগীয় পরিকল্পনা। যেমন হচ্ছে ক্রয় বিভাগের জন্য এক ধরনের পরিকল্পনা, বিক্রয় বিভাগের জন্য এক ধরনের পরিকল্পনা, উৎপাদন বিভাগের জন্য এক ধরনের পরিকল্পনা। এই যে ক্রয় বিভাগ ক্রয় রিলেটেড পরিকল্পনা করে, বিক্রয় বিভাগ বিক্রয় রিলেটেড পরিকল্পনা প্রণয়ন করে, উৎপাদন বিভাগ উৎপাদন রিলেটেড পরিকল্পনা প্রণয়ন করে। এমন ধরনের পরিকল্পনা হচ্ছে বিভাগীয় পরিকল্পনা। আলাদা আলাদা বিভাগের জন্য আলাদা আলাদা পরিকল্পনা। সর্বশেষ সামগ্রিক পরিকল্পনা। সকল অঞ্চল, শাখা বা বিভাগ মিলিয়ে প্রধান একটা পরিকল্পনা প্রণয়ন করে, প্রধান পরিকল্পনা, সেটাকে বলা হয় মাস্টার বা সামগ্রিক পরিকল্পনা। সকল অঞ্চল, সকল শাখা, সকল বিভাগ মিলিয়ে একটা প্রধান মূল বা মাস্টার পরিকল্পনা প্রণয়ন করা হয়, এটাকে আমরা বলবো সামগ্রিক পরিকল্পনা। ঠিক আছে, তাহলে আমরা কার্যভিত্তিক পরিকল্পনা পেলাম তিনটা, আঞ্চলিক, বিভাগীয় আর সামগ্রিক বা মাস্টার। আঞ্চলিক পরিকল্পনা কাকে বলে? বিভিন্ন অঞ্চল ভেদে যে পরিকল্পনা প্রণয়ন করা হয়, ঢাকার জন্য পরিকল্পনা, সিলেটের জন্য পরিকল্পনা, রাজশাহীর জন্য পরিকল্পনা। বিভাগীয় পরিকল্পনা কাকে বলে? বিভিন্ন বিভাগের জন্য, প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ থাকে, ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, উৎপাদন বিভাগ, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ, এগুলোর জন্য যে যে পরিকল্পনা প্রণয়ন করা হয়, বা মার্কেটিং বিভাগ, তাকে বলা হয় বিভাগীয় পরিকল্পনা। আর সামগ্রিক পরিকল্পনা হচ্ছে সকল বিভাগকে একসাথে, সকল বিভাগ, সকল শাখা মিলিয়ে যে প্রধান পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে বলা হয় সামগ্রিক পরিকল্পনা। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। আর এটা তো বুঝতে পারছেন, এই কৌশলগত পরিকল্পনা হচ্ছে প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকার জন্য যে পরিকল্পনা প্রণয়ন করা হয়। ক্লিয়ার কিনা একটু বলেন। তাহলে আমাদের সংগঠন কাঠামোগত পরিকল্পনা শেষ। এখন আমরা দেখাবো প্রকৃতিগত পরিকল্পনা, প্রকৃতিগতভাবে পরিকল্পনা প্রণয়ন। ওকে, এবার হচ্ছে আমাদের প্রকৃতিগত পরিকল্পনা, এটাই পরীক্ষায় বেশি আসে। ওকে, যেমন প্রকৃতিগত পরিকল্পনাগুলোকে কি? লক্ষ্য, স্থায়ী পরিকল্পনা, একার্থক পরিকল্পনা। লক্ষ্য কি? লক্ষ্যটা হচ্ছে আপনার, আমাদের বলা যায় যে মূল টার্গেট। যেমন এই জন্য আপনি কি করবেন, যেটার জন্য, যেটা আপনার স্বপ্ন, যেটা হচ্ছে আপনার জন্য আপনার স্বপ্ন, যেমন হচ্ছে পাবলিকে চান্স, পাবলিকে চান্স পেতেই হবে আমাকে, বা প্রতিষ্ঠানের জন্য, যে কি প্রতিষ্ঠানের জন্য আপনার হচ্ছে যে এবছর আমরা 10% মুনাফা করব, যেমনি হোক বিক্রয়ে 10% মুনাফা করব, এটা হচ্ছে আমাদের, বা বৃদ্ধি করব মুনাফা, এবছর আমরা 1 কোটি টাকা মুনাফা করব, এগুলো হচ্ছে আমাদের লক্ষ্য। আর স্থায়ী পরিকল্পনা কি? যে যেটা বারবার ব্যবহার করা হয়, বারবার ব্যবহার করা হবে। যেমন আপনাদের ক্লাসে রুটিন, নিয়মিত ক্লাসে ক্লাস হবে, সপ্তাহে নিয়মিতভাবে ক্লাস হচ্ছে, নিয়মিতভাবে পরীক্ষা হবে, নিয়মিতভাবে সবকিছু হয়। আর এটা হচ্ছে একার্থক, হচ্ছে একটি উদ্দেশ্য অর্জন, এর জন্য যে একটা পরিকল্পনা প্রণয়ন করা হয়।
যেমন একটা বিল্ডিং নির্মাণ করবেন, এটা তো একবার, বা পদ্মা সেতু নির্মাণ করবেন, এটা পদ্মা সেতু তো প্রতি বছর বছর নির্মাণ করবেন না, বা মেট্রো রেল নির্মাণ করবেন, এটা তার প্রত্যেক বছর নির্মাণ করবেন না। একটি মাত্র উদ্দেশ্য অর্জন করার জন্য যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে একার্থ পরিকল্পনা বলে। স্থায়ী পরিকল্পনা কাকে বলে? যেটা পরিকল্পনা বলে একবার একবার করার পরে তা বারবার প্রতিষ্ঠানে ব্যবহার করবেন। যেমন হচ্ছে আমাদের রুটিন গুলো, এগুলো হচ্ছে আমাদের স্থায়ী পরিকল্পনা। আর লক্ষ্য হচ্ছে মূল টার্গেট, আপনার স্বপ্ন। ঠিক আছে, এইগুলো এগুলো একটু বিশ্লেষণ সহকারে পড়াইতে হবে, কারণ পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসে। লক্ষ্য আর উদ্দেশ্য কি এক? লক্ষ্যের মধ্যে বলা যায় লক্ষ্যের মধ্যেই উদ্দেশ্য রয়েছে। তাহলে আমরা লক্ষ্য আর উদ্দেশ্য এক নাকি দেখি। লক্ষ্যের মধ্যে চারটা আছে, যে উদ্দেশ্য, আমাদের মিশন, উদ্দেশ্য, মিশন একটু দেখাচ্ছি। হ্যাঁ, ওকে। লক্ষ্য, লক্ষ্যের মধ্যে রয়েছে আমাদের উদ্দেশ্য, বা বলা যায় এটাকে, আরে এ তো বোর্ড, ব্ল্যাকবোর্ড না, মিশন বা ভিশন, উদ্দেশ্য বা ভিশন, ভিশন। এরপরে রয়েছে আমাদের লক্ষ্যের মধ্যে রয়েছে মিশন, লক্ষ্যের মধ্যে রয়েছে সময়, এটা হচ্ছে সময় লক্ষ্য, যে সময়ের জন্য একটা নির্দিষ্ট সময় থাকে, যেটা সময় রেখা, সময় লক্ষ্য যেটা। সর্বশেষ বাজেট। এটার নাম এই চারটা আছে। তো ভিশন বলতে কি, ধরেন আমাদের, আমি আমার প্রতিষ্ঠান দিয়ে বুঝাচ্ছি, আমাদের প্রতিষ্ঠান দিয়ে, হ্যাঁ, বিজনেস স্কোয়াড। তো এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য বা ভিশন হচ্ছে বাংলাদেশের 1 নম্বর অনলাইন প্ল্যাটফর্ম হওয়া। এটা হচ্ছে আমাদের ভিশন বা উদ্দেশ্য। ঠিক আছে, এটা। এখন মিশন কি? মিশনটা হচ্ছে যে আমরা কোয়ালিটিফুল সেবা দিব, কোয়ালিটিফুল সার্ভিস। আমাদের সার্ভিস নিয়ে যেন কেউ কোনো কথা না বলতে পারে। সার্ভিস হবে 1 নম্বর। পুরো সবাইকে আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব যেন আমাদের সেবার ক্ষেত্রে কোনো প্রকার ঘাটতি না থাকে। আমরা সর্বোচ্চটা চেষ্টা করব শিক্ষার্থীদের পড়ানোর জন্য। আমাদের সেবা হবে 1 নম্বর সেবা। এই জন্য আমরা সবসময় মিশন হচ্ছে আমাদের সেবা 1 নম্বর, এক নম্বর সেবা। সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো ঘাটতি রাখবো না, পড়াবো সবচেয়ে ভালোভাবে। এটা হচ্ছে আমাদের মিশন। আর আমাদের উদ্দেশ্য বা ভিশন হচ্ছে 1 নম্বর অনলাইন প্রতিষ্ঠান হওয়া। সময় লক্ষ্য, যেমন আগামী 3 মাসের মধ্যে আমাদের 2 বার রিভিশন শেষ করতে হবে এইচএসসি অ্যাডমিশন পরীক্ষা দিতে জন্য। এই যে 3 মাস সময়, 3 মাস সময়ের জন্য একটা লক্ষ্য নির্ধারণ করলাম, এটা সময় লক্ষ্য। এটা হচ্ছে সময় লক্ষ্য, 3 মাস সময়ের জন্য যেটা বললাম। ঠিক আছে, 3 মাসের জন্য আমরা সময় লক্ষ্য করলাম। ঠিক আছে, 3 মাসের জন্য আমরা যেটা করলাম, যে আগামী 3 মাসের মধ্যে আমরা 2 বার রিভিশন শেষ করব। আর বাজেট হচ্ছে কি, পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ, পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ। যেমন আমাদের এই 24-25 ব্যাচ এর খরচ আনুমানিক হবে 15 লক্ষ। সেখান থেকে আমাদের ভর্তি করানোর মাধ্যমে আমরা আয় করব 25 লক্ষ। তারপর দেখা যাবে যে আরো টিচারদের বিভিন্ন খরচ টরচ থেকে শুরু করে আরো যাবে বেতন টেতন মিলিয়ে 2 লক্ষ। আমাদের লাভ হবে 7 লক্ষ। এই যে আমরা একটা আনুমানিক যে একটা পরিকল্পনা প্রণয়ন করব, সংখ্যাত্মক প্রকাশ, সেটা হচ্ছে বাজেট। তাহলে 4টার পার্থক্য বুঝতে পারছেন? উদ্দেশ্য বা মিশন কি, একদম বলা যায় স্বপ্ন, প্রধান বিষয় যে বিজনেস স্কোয়াড বাংলাদেশে 1 নম্বর প্রতিষ্ঠান হবে, এই উদ্দেশ্য নিয়ে তারা চাচ্ছে। মিশন, সার্ভিস, তারা স্টুডেন্টদের পড়াবে,
সবচেয়ে কোয়ালিটিফুল ভাবে, সবচেয়ে ভালোভাবে পড়াবে, এটা তাদের হচ্ছে মিশন। সময় লক্ষ্য, একটা আগামী 3 মাসের মধ্যে আমরা এইচএসসির অ্যাডমিশন যারা পরীক্ষার্থী তাদের পড়াটা 2 বার শেষ করব, এটা আমাদের সময় লক্ষ্য। আর বাজেট, পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বাজেট করা হয়। বাজেট যে যে পরিকল্পনা করছি সেটা সংখ্যায় প্রকাশ করব। তাহলে আমাদের লক্ষ্যগুলো ক্লিয়ার? ওকে, আচ্ছা, এরপরে আমরা আসি ইয়াটা নিয়ে। স্থায়ী পরিকল্পনা কয়টা আছে? স্থায়ী পরিকল্পনা আছে 5টা। এটা আপনাদের মনে রাখার জন্য একটু বলি। আচ্ছা বলেন তো দেখি, যে আমাদের শহীদ স্যার তো ভুলে গেলে হবে না। শহীদ স্যার আসেন নিজের বাসায়, যেতে চান শ্বশুর বাড়ি। তাহলে আমাকে বলেন তো, এই যে আসেন নিজ বাসায়, যেতে চান শ্বশুর বাড়ি, এই মাঝখানে কি বসবে? এই যে শহীদ স্যার আসেন নিজ বাসায়, যেতে চান শ্বশুর বাড়ি, মাঝখানে কি বসবে? তিনি কোথায় আছেন এবং কোথায় যেতে চান, এই মাঝখানে সেতু বন্ধন করবে কে? অবশ্যই বিয়ে করতে হবে। এই জন্য তাকে কি করতে হবে? পরিকল্পনা প্রণয়ন করতে হবে। তিনি কোথায় আছেন, কোথায় যেতে চান, অবশ্যই বিয়ে করার মাধ্যমে যেতে পারবেন। আচ্ছা, এখন শহীদ স্যার চিন্তা করতেছেন যে আমি একটু অন্যরকম ভাবে বিয়ে করব, সবাই যেভাবে করছে এরকম না, আমি একটু অন্যরকম ভাবে বিয়ে করব। অর্থাৎ শহীদ স্যার সামাজিক রীতিনীতি বাদ দিয়ে, যে সামাজিক রীতিনীতি বাদ দিয়ে শহীদ স্যার নতুন পদ্ধতি ও প্রক্রিয়ার মাধ্যমে বিয়ের জন্য কৌশল করলেন। এই যে আমাদের শহীদ স্যার সামাজিক রীতিনীতি যেটা আছে, নিয়ম কানুন যেটা, এগুলো বাদ দিয়ে নতুন পদ্ধতি এবং প্রক্রিয়ার মাধ্যমে বিয়ের জন্য একটা কৌশল করলেন। এই 5টা হচ্ছে আমাদের স্থায়ী পরিকল্পনার মধ্যে পড়বে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের স্থায়ী পরিকল্পনার মধ্যে পড়বে। শহীদ স্যার সামাজিক রীতিনীতি বাদ দিয়ে শহীদ স্যার নতুন পদ্ধতি ও প্রক্রিয়ার মাধ্যমে বিয়ের জন্য কৌশল করলেন। এই কৌশলটা করছেন কেন? যেন সবার থেকে তিনি প্রতিযোগিতা থেকে এগিয়ে যান, এজন্য কিছু কৌশল করছেন। এটা এই যে 5টা রীতি, নীতি, পদ্ধতি, প্রক্রিয়া, কৌশল, এই 5টা হচ্ছে আমাদের স্থায়ী পরিকল্পনা। এটা মুখস্থ করতে হবে, এটা মুখস্থ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আপনার এরপরে দেখা যাবে যে এখন শহীদ স্যার বিয়ে করবে। বিয়ে তো আর বারবার করবে না, বিয়ে কয়বার করবে? একবার, নাকি সাধারণত একবারই ধরে যায়, একটি বারের উদ্দেশ্য নিয়ে একবার বিয়ে করবে। তো এই যে বিয়ে করবে তিনি একবার, এই জন্য কি করতে হবে আপনার? আরো অনেক কাজ আছে, যে গায়ে হলুদের বিষয় আছে, তারপর হচ্ছে আমাদের যে খাওয়া দাওয়ার বিষয় আছে, তারপরে হচ্ছে আমাদের বউ ভাতের বিষয় আছে পরবর্তীতে, এইগুলো তো কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে, তাই না? এই যে এই বিয়ের উদ্দেশ্য নিয়ে গায়ে হলুদ, খাওয়া দাওয়া, বউ ভাত, এটা হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম, শহীদ স্যারের বিয়েটা।
আর এই যে গায়ে হলুদ হচ্ছে এটা আমাদের প্রজেক্ট, বিভিন্ন ধরনের প্রজেক্ট, এটা হচ্ছে প্রজেক্ট, এটা হচ্ছে প্রজেক্ট। তা প্রোগ্রাম মানে কাকে বলে? প্রোগ্রাম হচ্ছে আমাদের প্রকল্প, আর এগুলো হচ্ছে আমাদের কর্মসূচি, এটা হচ্ছে কর্মসূচি, এটা হচ্ছে আমাদের কর্মসূচি। তার মানে একার্থক, এই সবগুলোই আমরা হচ্ছে একার্থক পরিকল্পনা। এই যে এই পর্যন্ত যা করাইলাম এগুলো হচ্ছে একার্থক পরিকল্পনার মধ্যে পড়বে। তাহলে একার্থক পরিকল্পনা কাকে বলে? একটি মাত্র উদ্দেশ্য নিয়ে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে একার্থক পরিকল্পনা বলে। এই শহীদ স্যার বিয়ে করবেন, এই বিয়ের একটা উদ্দেশ্য নিয়ে কিন্তু বিয়েটা প্রতি সপ্তাহে করবেন না, প্রতি মাসে মাসে করবেন না, প্রতি বছর বছর করবেন না, এটা হচ্ছে একটা মাত্র উদ্দেশ্য নিয়ে যে বড় ধরনের পরিকল্পনা প্রণয়ন করা হয় সেটা হচ্ছে প্রকল্প। আর প্রকল্পের আন্ডারে যে ছোট ছোট কাজগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের কর্মসূচি। প্রকল্প এবং কর্মসূচি এগুলো হচ্ছে আমাদের একার্থক পরিকল্পনার অন্তর্ভুক্ত। গায়ে হলুদ এই বিয়ের মধ্যে একটা অন্তর্ভুক্ত, একটা কাজের বিয়ে, খাওয়া দাওয়ার একটা পার্ট, এটাও বিয়ের একটা কাজ, আবার বউভাত একটা বিয়ের একটা কাজের মধ্যে পড়ে। তাহলে এগুলো হচ্ছে কর্মসূচি, আর এই বিয়েটা হচ্ছে প্রকল্প। বিষয়টা কি ক্লিয়ার? এবার এটা মুখস্থ করেন, এবার এটা মুখস্থ করেন। রীতি, নীতি, পদ্ধতি, প্রক্রিয়া, কৌশল। আর একার্থক পরিকল্পনার মধ্যে পড়ে প্রকল্প, কর্মসূচি, বিশেষ ধরনের কর্মসূচি, অভিক্ষেপ। স্থায়ী পরিকল্পনার বিষয়টা বলছি। এই যে এটা সামাজিক রীতিনীতি বাদ দিয়ে শহীদ স্যার নতুন পদ্ধতি এবং প্রক্রিয়ার মাধ্যমে বিয়ের জন্য কৌশল করলেন। এই যে রীতি নীতি পদ্ধতি প্রক্রিয়া কৌশল। আর স্থায়ী পরিকল্পনা বলা হয় কাকে? যেই পরিকল্পনা আপনার একবার গৃহীত হওয়ার পর বা তৈরি করার পরে সেটা আমরা বারবার ব্যবহার করব, বারবার একইভাবে ব্যবহার করব, এমন পরিকল্পনা হচ্ছে আমাদের স্থায়ী পরিকল্পনা। এক্সাম্পল, আপনাদের যে অ্যাডমিশন ব্যাচের রুটিন আছে না, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, প্রতি সপ্তাহে একইভাবে আপনার ক্লাসে রুটিন অনুযায়ী পড়ানো হবে। এই যে বারবার পড়ানো হচ্ছে একইভাবে রুটিন অনুযায়ী, এগুলো হচ্ছে আমাদের এই স্থায়ী পরিকল্পনা। আর এই স্থায়ী পরিকল্পনাগুলো হচ্ছে 5টি: রীতি, নীতি, পদ্ধতি, প্রক্রিয়া, কৌশল। এখন রীতিনীতি, পদ্ধতি, প্রক্রিয়া, কৌশল এগুলো কি? কৌশল হচ্ছে প্রতিযোগিতা থেকে এগিয়ে থাকার যে একটা কৌশল। আর প্রক্রিয়া কি? প্রক্রিয়া হচ্ছে ধারাবাহিক কাজ, কোনো কিছুর ধারাবাহিক কাজ। পদ্ধতি হচ্ছে যে কি পদ্ধতিতে, মেথড, কোন ধরনের মেথডে কাজটা সম্পন্ন হচ্ছে, মেথড। আর নীতি হচ্ছে সাধারণ নির্দেশিকা। আর রীতি হচ্ছে কি? দীর্ঘদিনে গড়ে ওঠা মনোভাব, দীর্ঘদিনে গড়ে ওঠা মনোভাব। তবে প্রশ্ন আসে বেশি এইগুলো থেকে, নিজে কোনটি স্থায়ী পরিকল্পনা নয়, নিজে কোনটি একার্থক পরিকল্পনা নয়, এরকম। আচ্ছা, যাই হোক, আমরা স্লাইড থেকে একটু বিষয়টা ক্লিয়ার করছি। যে প্রথমত দেখেন, এই যে পরিকল্পনা, সংগঠন কাঠামো ভিত্তিক পরিকল্পনা, সময় বা মেয়াদ ভিত্তিক পরিকল্পনা, প্রকৃতিগতভাবে শ্রেণীবিভাগ। ওকে, স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। 1 বছরের কম স্বল্পমেয়াদী, 1 থেকে 5 বছর মধ্যমেয়াদী, 5 বছরের অধিক দীর্ঘমেয়াদী। এরপর হচ্ছে আমাদের সংগঠন কাঠামো ভিত্তিক যে পরিকল্পনা, এটা হচ্ছে আমাদের দুইটা। আগে প্রকৃতিগত দেখায় নেই। প্রকৃতিগত শ্রেণীবিভাগ হচ্ছে লক্ষ্য, স্থায়ী পরিকল্পনা, একার্থক পরিকল্পনা। লক্ষ্য হচ্ছে উদ্দেশ্য, মিশন, সীমারেখা বা বাজেট লক্ষ্য, এই 4টা আছে।
আর স্থায়ী পরিকল্পনা হচ্ছে রীতি, নীতি, পদ্ধতি, প্রক্রিয়া, কৌশল। আর একার্থ কর্মসূচি, একার্থ পরিকল্পনার মধ্যে আছে কর্মসূচি, প্রকল্প, খণ্ড পরিকল্পনা বা অভিক্ষেপ। আর কার্যভিত্তিক সংগঠন কাঠামোভিত্তিক পরিকল্পনার মধ্যে রয়েছে কৌশলগত পরিকল্পনা, কার্যভিত্তিক পরিকল্পনা। কার্যভিত্তিক পরিকল্পনা আবার তিনটা, বিভাগীয়, প্রত্যেকটা বিভাগের জন্য আলাদা পরিকল্পনা, আঞ্চলিক, অঞ্চলভেদে আলাদা পরিকল্পনা, সামগ্রিক, সকল বিভাগ অঞ্চলকে একসাথে করে যে পরিকল্পনা প্রণয়ন করা হয় এটা হচ্ছে সামগ্রিক পরিকল্পনা। ওই যে এখানে দেওয়া আছে যে মেয়াদ ভিত্তিক পরিকল্পনা 1 বছরের কম, 1 থেকে 5 বছরের অধিক। স্থায়ী পরিকল্পনা, যে পরিকল্পনা একবার গৃহীত হওয়ার পর নতুন পরিকল্পনা গ্রহণ বা নতুন কোনো অবস্থান সৃষ্টি না হওয়া পর্যন্ত বারবার ব্যবহার। ওকে, স্থায়ী পরিকল্পনাগুলো দেখেন। নীতি কি? সবসময় নগদে পণ্য বিক্রয়, পদোন্নতি কিভাবে দেওয়া হবে, এগুলো হচ্ছে নীতি। নগদে পণ্য বিক্রি করবে, পদোন্নতি সবসময় দেওয়া হবে কিরকম ভাবে, যে জ্যেষ্ঠত্বের ভিত্তিতে এরকম। প্রক্রিয়া, ধারাবাহিক কাজ, ধারাবাহিক কার্য সমষ্টি, এটা মাথায় রাখেন। প্রক্রিয়া হচ্ছে ধারাবাহিক কার্য সমষ্টি। পদ্ধতি, প্রত্যেকটি কাজ সম্পাদনে গৃহীত কার্যক্রম। কৌশল, প্রতিযোগিতা থেকে এগিয়ে থাকা এরকম। রীতি, দীর্ঘদিনে গড়ে ওঠা একটা মনোভাব। রীতি, কার্যপ্রক্রিয়া পরিবেশ নিয়ন্ত্রণের উপর উত্তম উপায়কে রীতি বলা হয়। পূর্ব নির্ধারিত একটা রীতি, ধূমপান করা নিষেধ এরকম। ওকে, কর্মসূচি বললাম, কর্মসূচি আর প্রকল্প, একার্থ পরিকল্পনা। যেমন হচ্ছে এই দেখেন, কর্মসূচি তো দেখছেনই। কর্মসূচি হচ্ছে কোনো বিশেষ লক্ষ্য অর্জনের জন্য যে বড় ধরনের পরিকল্পনা গৃহীত হয়। যেমন এই যে শহীদ স্যারের বিয়ে দিয়ে বুঝাইছি, তো বিয়ে হচ্ছে একটা বড় ধরনের পরিকল্পনা, এর আন্ডারে অনেক কিছু থাকে। তো এর মধ্যে এরকম আবার বড় ধরনের কর্মসূচিগুলো হচ্ছে পরিয়োগ লোক নির্মূল, তারপর হচ্ছে প্রতিষ্ঠানের পুরনো যন্ত্রপাতি সরিয়ে নতুন যন্ত্রপাতি আনয়ন করা, আর্সেনিক দূষণ রোধ করা। এগুলো হচ্ছে আমাদের বড় ধরনের একটা পরিকল্পনা, একর্থক একটা উদ্দেশ্য অর্জনের জন্য যে পরিকল্পনা প্রণয়ন করা হয় এগুলো। এর আন্ডারে কি কি আছে? ছোট ছোট কাজ করা হয়। প্রকল্প হচ্ছে, প্রজেক্ট হচ্ছে বড় পরিকল্পনা করে ছোট পরিকল্পনা যে কাজ করা হয়। যেমন যে আপনার আর্সেনিক দূষণ মুক্ত করার জন্য প্রথমে কি করতে হবে? টিউবওয়েল শনাক্ত করতে হবে, দূষণমুক্ত টিউবওয়েল শনাক্ত করা। বা বিয়ের জন্য দেখা গেছে পাত্রী দেখা, তারপরে হচ্ছে আমাদের দেখা গেছে এই আনুষ্ঠানিক কথাবার্তা বলা, বিয়ের অনুষ্ঠান করা, বৌভাত করা, এগুলো হচ্ছে আমাদের কর্মসূচি বা প্রজেক্টের মধ্যে পড়বে। ঠিক আছে, ওকে। লাস্ট, সিদ্ধান্ত গ্রহণ। এইগুলো বাদ দিয়ে পড়াশোনার দিকে মনোযোগ দেন, কয়দিন পরে কেউ কাউকে চিনবেন না। ওকে, সিদ্ধান্ত গ্রহণের ধাপ। কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন? ধরেন প্রথমেই সমস্যা চিহ্নিতকরণ, অগ্রাধিকার নির্ধারণ, তথ্য উপাত্ত বিশ্লেষণ, বিকল্প সমূহ উদ্ভাবন, বিকল্প সমূহ মূল্যায়ন, উত্তম বিকল্প গ্রহণ। এই যে 6টা ধাপ বললাম, এগুলো হচ্ছে আমাদের সিদ্ধান্ত গ্রহণের ধাপ। এখন এটা আপনার মুখস্থ করলে আপনি মুখস্থ করতে পারেন। এখন মুখস্থ করার জন্য প্রথমটা আর শেষটা ভালো করে মনে রাখতে হবে। সমস্যা চিহ্নিতকরণ, কি কি সমস্যা আছে, ধাপে ধাপে এগুলো সমস্যাগুলো দেখতে পারেন যে আপনার কি কি সমস্যা হয়। সাপোজ আপনার সমস্যা চিহ্নিতকরণ, এর মধ্যে হচ্ছে আপনি পড়া বুঝতে পারেন না, পড়া মনে থাকে না। তারপর হচ্ছে আপনি কোন কোন সাবজেক্টে কি কি সমস্যায় পড়ছেন, কি কি সমস্যার মধ্যে আছেন। এই সবার আগে সমস্যা চিহ্নিত করতে হবে। সবার আগে আপনার সমস্যাটা চিহ্নিত করতে হবে। তাহলে আপনার শহীদ স্যারকে দিয়ে বুঝাই। শহীদ স্যারের খাওয়া দাওয়া নিয়ে ঝামেলা, তার মাকে দেখাশোনা করা নিয়ে ঝামেলা, তার টাকা পয়সা অর্থ সম্পত্তি নিয়ে খুব ঝামেলা, যে টাকা পয়সা বেশি নাই, এতগুলো সমস্যা। অগ্রাধিকার নির্ধারণ, তার আগে সবচেয়ে বড় সমস্যা কি? সবচেয়ে বড় সমস্যা দেখা গেছে ঘরে একজন বউ হলে দেখা গেছে তার ঘরটাও সামলাতে পারতো, মাকে দেখাশোনা করতে পারতো, টাকা পয়সা হিসাব রাখতে পারতো। তারপর দেখা যাচ্ছে তার গাড়ি বাড়ি দরকার, একটু গাড়ি বাড়ি দরকার। এগুলো হচ্ছে অগ্রাধিকার নির্ধারণ। সমস্যা চিহ্নিত করার পরে
আগে কোনটা দরকার সেটা নির্ধারণ। তারপরে হচ্ছে তথ্য এবং উপাত্ত বিশ্লেষণ। প্রয়োজনীয় তথ্য এবং উপাত্ত বিশ্লেষণ করার জন্য নাজমুল স্যারের কাছে গেল, রিয়াজ স্যারের কাছে গেল, তারা বিভিন্ন পরামর্শ দিয়ে দিলেন যে হ্যাঁ এইভাবে করো, এই কাজগুলো করো, এভাবে করলে বিভিন্ন মানুষের কাছ থেকে তথ্য সংগ্রহ করলেন এই সমস্যার সমাধান করা যাবে কিভাবে। এরপর দেখা গেল বিকল্প সমূহ উদ্ভাবন। তো রিয়াজ স্যার একজন মেয়ের কথা বললো, নাজমুল স্যার একটা মেয়ের কথা বললো যে এগুলো ভালো আছে, এই মেয়েগুলো দেখো। তো দেখা গেছে আমাদের বিকল্প সমূহ কি করছে, উদ্ভাবন করছে কি কি করা যায়। দেখা গেল তিনি নাম পেল আসমা, সালমা, সানজিদা, বিভিন্ন ধরনের মেয়ে পাইছে। তার মধ্যে দেখা গেছে আসমা এবং সালমা গরিব ঘরের মেয়ে, সানজিদা হচ্ছে বড়লোক ঘরের মেয়ে। এগুলো বিকল্প সমূহ উদ্ভাবন করছে। এরপরে বিকল্প সমূহ মূল্যায়ন করবে। দেখা গেল আসমা একটু ভদ্র স্বভাবের মেয়ে, চাহিদা কম। সালমা এর আবার ভদ্র স্বভাবের না, একটু চঞ্চল প্রকৃতির, কিন্তু প্রচুর চাহিদা। আর সানজিদা যে এর দেখা গেছে আপনার প্রতি মাসে 50,000 টাকা শুধু লাগে শাস্তি। তো বিকল্প সমূহ মূল্যায়ন করছে, উত্তম বিকল্প গ্রহণ। কারণ চিন্তা করতেছে সবচেয়ে উত্তম কে হয়। দেখা গেল যে তার চঞ্চল প্রকৃতি, এর বাদ দিই, এর খরচ চালানো সম্ভব না, আসমাকে নেই। দেখা গেল শেষ পর্যন্ত তিনি আসমাকে বাছাই করলেন, উত্তম বিকল্প গ্রহণ। এই হচ্ছে আমাদের শহীদ স্যারের সমস্যা চিহ্নিত করার পরে অগ্রাধিকার নির্ধারণ করবেন, তারপরে তথ্য এবং উপাত্ত বিশ্লেষণ করবেন, বিকল্প সমূহ কি কি বিকল্প আছে সেগুলো নির্ধারণ করবেন, বিকল্পগুলো মূল্যায়ন করবেন, সবচেয়ে সেরা বিকল্পটা গ্রহণ করবেন। এগুলো হচ্ছে আমাদের সিদ্ধান্ত গ্রহণের ধাপ। স্বাভাবিকভাবেই সিদ্ধান্ত গ্রহণের কাজ হচ্ছে আপনার অনেকগুলো বিকল্প পন্থা থেকে সর্বোত্তম বিকল্পটা গ্রহণ করা। অনেক বিকল্প থেকে সর্বোত্তম বিকল্পটা গ্রহণ করা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ধাপ। সমস্যা চিহ্নিতকরণ, অগ্রাধিকার নির্ধারণ, সমস্যাগুলোর অগ্রাধিকার, তথ্য এবং উপাত্ত বিশ্লেষণ, বিকল্প সমূহ উদ্ভাবন, বিকল্প সমূহ মূল্যায়ন, উত্তম বিকল্প গ্রহণ। সর্বশেষ কাজটা মুখস্থ রাখেন, প্রথমটা মুখস্থ রাখেন। স্যার পলিসি, পলিসি কি জিনিস? এটা আপনার হচ্ছে রীতিনীতি, পদ্ধতি, প্রক্রিয়া, কৌশলের মধ্যে পলিসি রয়েছে। স্থায়ী পরিকল্পনা, পলিসি হচ্ছে স্থায়ী পরিকল্পনা। দেখেন নীতি হচ্ছে পলিসি, প্রক্রিয়া হচ্ছে প্রসেস, পদ্ধতি হচ্ছে প্রসিজার, কৌশল হচ্ছে আমাদের টেকনিক, রীতি হচ্ছে রিচুয়ালস। এগুলো হচ্ছে স্থায়ী নামগুলো, ঠিক আছে, নামগুলো। আচ্ছা, এরপরে আসুন তাহলে আমাদের যে পরিকল্পনা সিদ্ধান্ত গ্রহণের ধাপ কয়টা? 6টা। এটা একটু মুখস্থ করুন। সমস্যা চিহ্নিতকরণ, অগ্রাধিকার নির্ধারণ। যেমন দেখা গেছে আপনার অ্যাকাউন্টিং এর সমস্যা, ইংলিশের সমস্যা, বাংলায় সমস্যা। সবচেয়ে সমস্যা কিসের? অ্যাকাউন্টিং এ, তারপরে ইংলিশে, তারপরে বাংলায়। তথ্য এবং উপাত্ত সংগ্রহ, কিভাবে সমস্যাগুলো সমাধান করবেন, স্যারদের কাছ থেকে বিভিন্ন তথ্য উপাত্ত নিচ্ছেন। বিকল্প সমূহ উদ্ভাবন, দেখা গেল যে আপনি বললেন যে কি কি বিকল্প আপনার যে সমাধানের জন্য বিকল্প মধ্যে কি কি হতে পারে। আপনি আর ইউ যাবেন, সি ইউ যাবেন, ডি ইউ যাবেন, জিএসটি তে যাবেন, এগুলো বিকল্প সমূহ উদ্ভাবন। তো বিকল্পগুলো আপনি মূল্যায়ন করবেন, উত্তম বিকল্প গ্রহণ কোনটা হয় সেটা গ্রহণ করবেন। যেটা হচ্ছে আপনার জন্য ভালো হচ্ছে ডিইউ, ডিইউ তে গ্রহণ করবেন। এরকম মুখস্থ রাখতে হবে, বিশেষ করে প্রথমটা শেষটা। প্রথমটা, প্রথম পদক্ষেপ হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ, আর শেষ কাজ কি? উত্তম বিকল্প গ্রহণ। এই দুটো মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, এই দুইটা। ইংলিশগুলো পড়ে রাখবেন, জানা লাগবে তো। এখন অন্য বিষয়ে আয়সা বলে কি করবেন? তো চলুন আমরা দেখি এই অধ্যায় রিলেটেড বিগত বছরের কিছু প্রশ্ন। এই অধ্যায় রিলেটেড বিগত বছরে কি প্রশ্ন আসছে সেগুলো আমরা একটু দেখি। এত সময় চলে গেল। আসলে এই অধ্যায়টা খুব বড়, বুঝছেন? এই অধ্যায় পড়াইতে হবে অনেক বেশি। এই অধ্যায়টা খুব বড়, দরকার। ওকে, শিল্প দুর্ঘটনা প্রতিরোধে ব্যবহৃত পরিকল্পনাকে কোন ধরনের পরিকল্পনা বলে? শিল্প দুর্ঘটনা প্রতিরোধে যে পরিকল্পনা প্রণয়ন করা হয়
সেটা একবার করার পরে বারবার ব্যবহার করা হয়, বারবার ব্যবহৃত হবে। একই পদ্ধতিতে। হুম, উত্তর হবে কি? স্থায়ী পরিকল্পনা। উত্তর হবে কি? স্থায়ী পরিকল্পনা। ওকে, ঠিক আছে। তাহলে এরপরটা বলেন, নিজের কোনটি স্থায়ী পরিকল্পনার উদাহরণ? লক্ষ্য, নীতি, বাজেট, সময়সীমা। 2 এর বি। হুম, ওই যে 5টা বলেছি, স্থায়ী পরিকল্পনা হচ্ছে কি? রীতি, নীতি, পদ্ধতি, প্রক্রিয়া, কৌশল। এই 5টা হচ্ছে আমাদের স্থায়ী পরিকল্পনার উদাহরণ। তাহলে এটা হচ্ছে এখানে নীতি। ওকে, তো উত্তর হচ্ছে নীতি। তারপরে একটা দেখি আমরা, পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে কি বলে? পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে কি বলা হয়? নীতি হচ্ছে সাধারণ নির্দেশিকা, লক্ষ্য হচ্ছে চূড়ান্ত টার্গেট বা স্বপ্ন, বাজেট পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ, কৌশল প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকার নিয়ম বা কৌশল। এরা হচ্ছে সম্পর্ক প্রতিযোগীদের সাথে। এটা হচ্ছে আমাদের সংখ্যাত্মক প্রকাশ। এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য বা মূল টার্গেট বা স্বপ্ন। এটা হচ্ছে সাধারণ নির্দেশিকা। তা উত্তর হবে কি? পরিকল্পনা সংখ্যাত্মক প্রকাশ হচ্ছে বাজেট। উত্তর হচ্ছে বাজেট। এগুলো পরীক্ষায় আসছে ডিইউতে। সিদ্ধান্ত গ্রহণের প্রথম পদক্ষেপ কোনটি? একটু আগে দেখাইছি। সবার আগে কি করতে হবে? মাপকাঠি নির্ধারণ করা নাই, পরীক্ষণ নাই, বিকল্প সমূহ উদ্ভাবন নাকি সমস্যা চিহ্নিতকরণ, দুইটার মধ্যে কোনটা হবে বলেন? সিদ্ধান্ত গ্রহণের প্রথম পদক্ষেপ কোনটা? হুম, এটা হচ্ছে আমাদের পরিকল্পনা প্রণয়ন অধ্যায়ের অধ্যায় 3-এর সমস্যা চিহ্নিতকরণ। রাইট, উত্তর হবে সমস্যা চিহ্নিতকরণ। ধ্যাস হলো বিভিন্ন বিকল্প থেকে সর্বোচ্চ ভালো বিকল্পটি নির্বাচন করা। বিভিন্ন বিকল্প থেকে সর্বোচ্চ ভালোটি বিকল্প নির্বাচন করা। পরিকল্পনা, সংগঠন, সিদ্ধান্ত গ্রহণ। অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ। আপনার কাছে অনেকগুলো অপশন আছে, ডিইউ, আরইউ, সিইউ, জিএসটি। সবচেয়ে ভালো কোনটা? ডিইউ। এটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। এ হবে না, এখানে এ বসে ভুল করছে। এ হচ্ছে পরিকল্পনা প্রণয়ন করা না, তো সিদ্ধান্ত গ্রহণ। কোনটি স্থায়ী পরিকল্পনা? একবার বলছি, আবার বলো না। বাজেট না। প্রকল্প একার্থক। প্রকল্পটা হচ্ছে একার্থক পরিকল্পনা।
বিশেষ প্রোগ্রাম একার্থক, তাহলে কৌশল, উত্তর হচ্ছে কৌশল। আমরা কোথায় আছি, শহীদ স্যার কোথায় আছেন, কোথায় যেতে চায় শহীদ স্যার, তার মধ্যে স্মৃতিমনা তৈরি করে কে, এই পরিকল্পনা, যাকে বলা হয় আয়না, দর্পণ। বাজেট পরিকল্পনা একটি উদাহরণ। বাজেট দীর্ঘমেয়াদী না, মধ্যমেয়াদী না, স্থায়ী না, একার্থকের মধ্যে বলা যায়, একার্থকের মধ্যে বলা যায়। কেননা কারণ বাজেট তো একবারই করা হয়, প্রতি বছর একবার, একবার করা হবে, পুরো বছর চলে যাবে। বাজেট হচ্ছে একার্থক পরিকল্পনা অন্তর্ভুক্ত, ঠিক আছে। কতিপয় বিকল্প কার্যপ্রণালী থেকে সর্বোৎকৃষ্ট বিকল্পটি বাছাই। ওই সর্বোৎকৃষ্ট, উত্তম বিকল্প, উত্তম বিকল্প গ্রহণ, এটাকে আমরা বলবো সিদ্ধান্ত গ্রহণ। উত্তম বিকল্পই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। লক্ষ্য নির্ধারণ করা এবং তা কিভাবে অর্জিত হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়াকে কি বলা হয়। একটা লক্ষ্য নির্ধারণ করবেন এবং তা কি অর্জিত হবে কিভাবে, সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কাজ কি, অবশ্যই পরিকল্পনা। এটা হবে না, এটা হবে না, এটা হবে না, অপশন দিয়ে সহজ করে দিছে এটা। কোনটি পরিকল্পনার প্রকারভেদের মধ্যে পড়ে না, না, লক্ষ্য, পলিসি, টার্গেট, মূল লক্ষ্য, যেটা এইটা নাই। ফলাবর্তন, এটা যোগাযোগ প্রক্রিয়ার সাথে সম্পর্কিত, এটা হচ্ছে যোগাযোগের সাথে সম্পর্কিত। ফলাবর্তন হচ্ছে ফিডব্যাক। আমি একটা কথা বললাম, এই কথার পরিপ্রেক্ষিতে আপনার মধ্যে কি একটা রিয়াকশন হচ্ছে, সেটা হচ্ছে ফিডব্যাক বা ফলাবর্তন। তারপর দেখি আমরা ব্যবস্থাপনা দর্পণ কি, এই বলাই লাগবে না, এটা পরিকল্পনা, এটা বলা লাগবে না। ব্যবস্থাপনা দর্পণ হচ্ছে পরিকল্পনা, এটা পারবেন কারণ বারবার বলা হয়েছে এটা। নিজের কোনটি একক ব্যবহারের পরিকল্পনা, মানে একক পরিকল্পনা। একক পরিকল্পনাগুলো কি কি, প্রকল্প, কর্মসূচি, অভিক্ষেপ, এগুলো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের অবশ্যই কর্মসূচি। 5 বছরের অধিক, অধিক তাহলে মানে দীর্ঘমেয়াদী। 5 বছরের অধিক সময়ের ব্যবহারযোগ্য পরিকল্পনাকে বলা হয় দীর্ঘমেয়াদী। আহা, এটা মিস্টেক হয়ে গেছে, এটা এটা কিন্তু এটা হবে না, এটা উত্তর হবে এটা। হ্যাঁ, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। 5 বছরের অধিক সময় ব্যবহারযোগ্য পরিকল্পনা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। 5 বছর অধিক সময়ের জন্য ব্যবহারযোগ্য পরিকল্পনা হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। উত্তর হবে কি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। এটা অপশনটা একটু ভুল আছে, হ্যাঁ, এই উত্তর দিতে ভুল করছে। ভবিষ্যতে করণীয় এর আগাম সিদ্ধান্তকে কি বলা হয়। ভবিষ্যতে করবেন তা আগে থেকে সিদ্ধান্ত নেবেন, তার কাজ হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনা কি, চিন্তন মনন প্রক্রিয়া, শারীরিক প্রক্রিয়া না। এরা চিন্তন মনন প্রক্রিয়া, শারীরিক প্রক্রিয়া না, বাহ্যিক প্রক্রিয়া না, অন্তর্মুখী প্রক্রিয়া না, চিন্তন মনন প্রক্রিয়া। কারণ চিন্তার সাথে সম্পর্কিত, মানসিক প্রক্রিয়া, এটা মানসিক কাজ। কোনটি উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য। অবশ্যই সুস্পষ্ট উদ্দেশ্য থাকা লাগবে, বিশেষ উদ্দেশ্য, ঝুঁকির উদ্দেশ্য, প্রাসঙ্গিক উদ্দেশ্য না, সুস্পষ্ট, ক্লিয়ার, একেবারে ক্লিয়ার ধারণা থাকবে যে কি বলছি, কি লক্ষ্য আমার, একদম স্পেসিফিক টার্গেট। একবার আজকে বলবো ডিইউ, কালকে বলবো আর ইউ, পরশুদিন বলবো সিইউ, এরকম হবে না, একবারে সুস্পষ্ট উদ্দেশ্য। কোনটা স্থায়ী পরিকল্পনা নয়। প্রকল্প একার্থক পরিকল্পনা, প্রক্রিয়া স্থায়ী পরিকল্পনা, পদ্ধতি স্থায়ী পরিকল্পনা, নীতি স্থায়ী পরিকল্পনা, তাহলে এটা হচ্ছে একার্থক পরিকল্পনা। দেখছেন প্রশ্ন কোথা থেকে আসে। ওকে, তারপর ড্যাশ এক ধরনের একার্থক পরিকল্পনা, ওই একটু আগে আবার যেটা আসছে প্রকল্প, তার সাথে কর্মসূচি।
এগুলো হচ্ছে একাত্মক পরিকল্পনা। কোনটি স্থায়ী পরিকল্পনা? বাজেট, কর্মসূচি, প্রকল্প, পলিসি। পলিসি পলিসি হচ্ছে আমাদের স্থায়ী পরিকল্পনা, নীতি। ঠিক আছে, বাংলা হচ্ছে নীতি। পরিকল্পনার প্রথম ধাপ কি? ভবিষ্যৎ মূল্যায়ন আছে, সুযোগ সুবিধা শনাক্তকরণ, তথ্য সংগ্রহ বিশ্লেষণ, লক্ষ্য নির্ধারণ, বিকল্প সমূহ কর্মকর্তা। পরিকল্পনার প্রথম ধাপ। তোমার মিস্টেক হয়ে গেছে, প্রথমটা হচ্ছে কি? ভবিষ্যৎ মূল্যায়ন। ভবিষ্যৎ মূল্যায়ন, হ্যাঁ। লক্ষ্য নির্ধারণ করা আগে কাজ না, পরে, 2 নম্বর এটা। তথ্য সংগ্রহ বিশ্লেষণ 3 নম্বর, পরের কাজ। বিকল্প কর্মকর্তা নির্ধারণ, এটা পরের কাজ। সুযোগ সুবিধা শনাক্তকরণ, এটা হচ্ছে ভবিষ্যতের সুযোগ সুবিধা শনাক্তকরণ, হ্যাঁ। ভবিষ্যতের সুযোগ সুবিধা শনাক্তকরণ, যে ভবিষ্যতে কি কি স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট আছে, এগুলো শনাক্ত করা। তো উত্তরটা এই দিবেন, হ্যাঁ, উত্তরটা এই সবচেয়ে ভালো হবে। লক্ষ্য নির্ধারণ করা না, আমাদের মনে রাখবেন কখনো লক্ষ্য নির্ধারণ করা প্রতিষ্ঠানের কাজ না, এটাও ভুল দিচ্ছে, হ্যাঁ, এটাও ভুল হয়েছে, এটা ভুল হয়েছে। লক্ষ্য নির্ধারণ করা না, সুযোগ সুবিধা শনাক্তকরণ। 21 নম্বরটা, এটা একটু কারেকশন করবেন, এটা মিস্টেক হয়েছে এখানে স্লাইডটা। আচ্ছা, একজন ব্যবস্থাপকের কাজের পরিধি নির্ধারণ করা হয় কিসের দ্বারা? সে কতটুকু কাজ করবে এটা করা হয় কি দ্বারা? ওই প্রতিষ্ঠানের নীতি দ্বারা, পলিসি দ্বারা। পলিসি দ্বারা কাজের পরিধি নির্ধারণ করা হয়। কোন ধরনের সমস্যা সমাধানের জন্য স্থায়ী পরিকল্পনা করা হয়? বারবার পুনরাবৃত্তিমূলক সমস্যা। পুনরাবৃত্তিমূলক সমস্যার জন্য স্থায়ী পরিকল্পনা, যেটা বারবার সমস্যা হয়, বারবার সমস্যা হয় এমন। কোন ধরনের পরিকল্পনায় একটি ফার্ম তার উদ্দেশ্য অর্জনের উপায় নির্ধারণ করে? এটা একটু গুরুত্বপূর্ণ। কোন ধরনের পরিকল্পনায় একটি ফার্ম তার উদ্দেশ্য অর্জনের উপায় নির্ধারণ করে? কোন ধরনের পরিকল্পনায় একটি ফার্ম তার উদ্দেশ্য অর্জনের কিভাবে প্রতিযোগী যারা থাকে তাদের থেকে এগিয়ে থেকে একটা প্রতিষ্ঠান তার উদ্দেশ্য অর্জনের উপায় নির্ধারণ করবে বাজারে, সেটা যাতে তার কৌশলের মাধ্যমে সে উপায় নির্ধারণ করে। কোন ধরনের পরিকল্পনা একটি ফার্ম তার উদ্দেশ্য অর্জনের উপায় নির্ধারণ করে? কৌশলের মাধ্যমে, পলিসির মাধ্যমে না, প্রোগ্রামের না। প্রোগ্রাম, পলিসি, বাজেট, এটা অন্য জিনিস। এটা হচ্ছে পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশ। প্রোগ্রাম হচ্ছে আমাদের একাত্মক পরিকল্পনা, পলিসি হচ্ছে সাধারণ নির্দেশিকা। তাহলে কৌশল, বাজারে তীব্র প্রতিযোগিতাপূর্ণ বাজারে কিভাবে তার লক্ষ্য অর্জন করা যাবে সেটা করা হচ্ছে কৌশলের মাধ্যমে। উত্তর হবে কৌশল, এটা কৌশলটাই উত্তর হয়। তারপরে বলছে কি? ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ কি? সিদ্ধান্ত গ্রহণে সমস্যা অনুধাবন, সমস্যা বিশ্লেষণ, বিকল্প উদ্ভাবন তো হবে না, বিকল্প মূল্যায়ন হবে না, তা কি হবে বলেন? সমস্যাটা অনুধাবন নাকি সমস্যা আগে বিশ্লেষণ? কোনটা আগে অনুধাবন করবে না আগে বিশ্লেষণ করবে? সবার আগে সমস্যাটা অনুধাবন, মানে সংজ্ঞায়িত করা। অনুধাবন করা হচ্ছে সমস্যা অনুধাবন করা, প্রথম কাজ। এগুলো হচ্ছে প্রকল্প। কোন ধরনের পরিকল্পনা? প্রকল্প, এই একটি প্রশ্ন বারবার আসে। একার্থক, প্রকল্প এবং কর্মসূচি একার্থক। আর কি আছে? সবার জন্য শিক্ষা, এটা হচ্ছে আমাদের একটা ভিশন বা লক্ষ্য বলা যায়। সবাই শিক্ষা অর্জন করতে হবে, সবার জন্য শিক্ষা, এটা হচ্ছে লক্ষ্য। আদর্শমান নির্ধারণ, এটা হচ্ছে আমাদের প্রথমত নিয়ন্ত্রণের বিষয়ের সাথে সম্পর্কিত, নিয়ন্ত্রণের ধাপ। নিয়ন্ত্রণ নাই, তার সাথে আদর্শমান নির্ধারণ, তো এই জন্য পরিকল্পনার সাথে সম্পর্কিত আছে। নিয়ন্ত্রণ প্লাস পরিকল্পনা, পরিকল্পনার সাথে সম্পর্কিত আছে। তার উত্তর হবে এটা পরিকল্পনা। কারণ আদর্শমান নির্ধারণ কতটুকু নির্ধারণ করলে
আমার প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত হবে, উপযোগী হবে, কাজের জন্য পারফেক্ট হবে, সেটা হচ্ছে আদর্শমান। এটাও মিস্টেক হয়েছে, এটা উত্তর হবে এটা, পরিকল্পনা প্রণয়ন। হ্যাঁ, 3টা প্রশ্ন মিস্টেক, 3টা। যা যা বলে দিচ্ছি একটু পড়াগুলো ক্লিয়ার করে রাখেন। মেয়াদী পরিকল্পনা কত প্রকার? 3 প্রকার: স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী। একটি সংগঠন সমাজে কি ভূমিকা রাখবে তা নির্দেশ করে। একটি সমাজে সংগঠন, তো এই প্রশ্নটা এখানে না, তাও দিয়ে দিছে, যাই হোক সমস্যা নেই, কারণ সংজ্ঞার সাথে সম্পর্কিত নয়। যেমন আমাদের বিজনেস স্কোয়াড, এদের ভিশন কি বা অবজেক্টিভ, আমরা সেটা হচ্ছে তার উদ্দেশ্য, কি উদ্দেশ্যে গঠিত হয়েছে, কি উদ্দেশ্যে ওই প্রতিষ্ঠানটা গঠিত হয়েছে, তার উপর ভিত্তি করে আপনার এই ভূমিকাটা নির্বাচন করা হয়, যে কোন উদ্দেশ্য নিয়ে ওই সংগঠনটি গঠিত হয়েছে। যে অনলাইন প্ল্যাটফর্মে স্টুডেন্টদেরকে চান্স পাইয়ে দেওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে বিজনেস স্কোয়াড প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য একটি সংগঠন সমাজে কি ভূমিকা রাখবে তা নির্দেশ করে তার উদ্দেশ্য কি, কি উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে। কোনটি স্থায়ী পরিকল্পনা নয়? নীতি স্থায়ী পরিকল্পনা, প্রক্রিয়া স্থায়ী পরিকল্পনা, কৌশল স্থায়ী পরিকল্পনা, প্রকল্প একার্থক। নিজের কোনটি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার পদক্ষেপ নয়? সুযোগ চিহ্নিতকরণ, বিকল্প সমূহ সমাধান, বিকল্প সমাধান উন্নয়ন, বিকল্প সমূহ সমাধান মূল্যায়ন, সর্বোৎকৃষ্ট বিকল্প যাচাই করো, এগুলো আছে, এটা নাই। সুযোগ চিহ্নিতকরণ নাই। বলা আছে আমাদের সমস্যা চিহ্নিতকরণ আছে, সমস্যা চিহ্নিতকরণ আছে। তা উত্তর এটা হবে না। হ্যাঁ, উত্তর হবে এ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিল্ডিং তৈরি পরিকল্পনা হচ্ছে একার্থক পরিকল্পনা। একটা বিল্ডিং নির্মাণ করবে, একার্থক পরিকল্পনা অন্তর্ভুক্ত। স্ট্র্যাটেজিক পরিকল্পনা বাস্তবায়নের জন্য উচ্চ, মধ্য নিম্ন পর্যায়ের যে কৌশলগত বুদ্ধিদীপ্ত আচরণ নেয় তা কি ধরনের পরিকল্পনা? এটা বইয়ের মধ্যে একটু ভুল দেওয়া আছে, তো এটা উত্তরটা হচ্ছে এ এ এ হ্যাঁ, কৌশলগত পরিকল্পনা হয়েছে। ঠিক আছে। কৌশলগত পরিকল্পনা হচ্ছে এই যে কৌশলগত পরিকল্পনার মধ্যে পড়বে। ঠিক আছে। বেঞ্চমার্কিং কোথায় ব্যবহৃত হয়? পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে বেঞ্চমার্কিং ব্যবহার করা হয়, এটা তুলনা করার জন্য, বুঝছেন? তুলনার সাথে, বড় প্রতিষ্ঠানগুলোর সাথে তুলনা করার জন্য আপনার এই বেঞ্চমার্কিং গুলো ব্যবহার করা হয়। একটা আদর্শ মান ধরা হয়, একটা আদর্শ মান ধরে তার সাথে তুলনা করা হয়, আদর্শ মান ধরে। সেটা হচ্ছে আমাদের বেঞ্চমার্কিং এর সাথে সম্পর্কিত, পরিকল্পনা প্রণয়নের সাথে। কতটুকু পরিকল্পনা প্রণয়ন করবেন তার সাথে। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য যে এককালীন পরিকল্পনা প্রণয়ন করা হয় তাকে বলা হয় কি? প্রোগ্রাম, চলমান প্রোগ্রাম, কর্ম পরিকল্পনা, প্রজেক্ট। একটি নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য অবশ্যই এটা একটা প্রজেক্ট হবে। উত্তরটা হবে প্রজেক্ট, কারণ সময় নির্দিষ্ট, আবার একটি নির্দিষ্ট উদ্দেশ্য, এককালীন। প্রোগ্রাম না, প্রোগ্রাম হচ্ছে বড় ধরনের উদ্দেশ্য, বড় ধরনের কাজ। আর চলমান পরিকল্পনা হবে না, কর্ম পরিকল্পনা হবে না, প্রজেক্ট ছোট আকারের কাজ, ছোট পরিকল্পনা একার্থকের মধ্যে। একটু আগে বুঝাইছিলাম বিয়ে, এর একটা বড় ধরনের অনেকগুলো পরিকল্পনা, অনেকগুলো একার্থক পরিকল্পনায় সংযুক্ত। আর বিয়ের সাথে রয়েছে গায়ে হলুদ, এটা হচ্ছে টু প্রজেক্ট। তারপরে হচ্ছে আমাদের বিয়ের অনুষ্ঠান, খাওয়া দাওয়ার পর্ব, বৌভাতের পর্ব, এগুলো হচ্ছে আমাদের অন্যগুলো যে প্রজেক্টের কাজ, এগুলো হচ্ছে প্রজেক্ট। আর এটা হচ্ছে প্রোগ্রাম।
কোনটি পরিকল্পনা প্রণয়নের ধাপ নয়? লক্ষ্য নির্ধারণ, বিকল্প সমূহ মূল্যায়ন, কর্মী নির্বাচন, এটা কোনো ধাপ নয়। কর্মী নির্বাচন করা কোনো ধাপ নয়। আর আছে ব্যবস্থাপনার চক্রে নিয়ন্ত্রণের পরবর্তী কাজ কোনটি? নিয়ন্ত্রণের পরে কি কাজ করা হয়? নিয়ন্ত্রণ, নেতৃত্ব দান, না পরিকল্পনা। নিয়ন্ত্রণের পরে আবার ঘুরতে থাকবে, আবার ঘুরতে থাকবে। পরিকল্পনার প্রথম কাজ সংগঠন, দ্বিতীয় কর্মসংস্থান, নেতৃত্ব দান, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ, তারপরে আবার নিয়ন্ত্রণ করার পরে আবার পরিকল্পনা, এভাবে ঘুরতে থাকবে। কারণ এটা হচ্ছে শেষ কাজ, এটা শেষ কাজ, এটা শুরু, আবার প্রথম থেকে ঘুরবে। বাজেট কোন ধরনের পরিকল্পনা? সংখ্যাত্মক পরিকল্পনা। সংখ্যাত্মক পরিকল্পনা, সংখ্যাত্মককে বলা হয় বাজেট। ওকে, বাকি এমসিকিউ দেখে নেবেন, আর বেশি। মেট্রো রেল তো একার্থক, এটা একার্থক। মেট্রো রেল, পদ্মা সেতু একার্থক, এগুলো একার্থক পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত। তারপরে হচ্ছে একাধিক বিকল্প থেকে সর্বোত্তম বিকল্প বাছাই হচ্ছে আমাদের সিদ্ধান্ত গ্রহণ। নিয়ন্ত্রণের ভিত্তি কোনটি? নিয়ন্ত্রণের ভিত্তি হচ্ছে পরিকল্পনা, সব কাজের ভিত্তি পরিকল্পনা। পরিকল্পনা কার্যাবলী নয় কোনটি? উদ্দেশ্য নির্ধারণ, পরিকল্পনা বাস্তবায়ন, আঙ্গিনা স্থাপন, সংগঠন তৈরি। এর সাথে সম্পর্ক নাই। নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য কোন ধরনের পরিকল্পনা প্রণয়ন করা হয়? একটা নির্দিষ্ট উদ্দেশ্যে একার্থক, একটা নির্দিষ্ট তো এই জন্য একার্থক। এক্স কোম্পানি বর্তমানে তীব্র প্রতিযোগিতাপূর্ণ বাজারে 10টি নতুন আইটেম যুক্ত করবে। তার জন্য এটা, যদি এটা দীর্ঘমেয়াদী বলে দিচ্ছে, কিন্তু আসলে 5 বছরের মধ্যে, তাই এটা দীর্ঘমেয়াদীটা না দিয়ে বেস্ট হবে এটা কৌশলগত পরিকল্পনা। বইয়ের মধ্যে দীর্ঘমেয়াদী দিচ্ছে, তবে আমার কাছে মনে হয় এটা উত্তরটা হওয়া উচিত। এটা কৌশলগত পরিকল্পনা, এটা বেস্ট হবে উত্তরটা। বাস, আর বাকিগুলো যা আছে সব সহজ এমসিকিউ, এগুলো সমস্যা হবে না। একই সময়ে উৎপাদন বিভাগ করছে 20,000 একক, আর বিক্রয় বিভাগ 15,000 একক উৎপাদন করছে। তারপর তাদের কি উদ্দেশ্য ঐক্যনীতি ভঙ্গ হয়েছে? একজন করছে 20,000 একক পণ্য উৎপাদন, আরেকজন 15,000 একক পণ্য উৎপাদনের সাথে সম্পর্কিত, তা দুটা তো হয় নাই। উদ্দেশ্যের ঐক্যনীতি ভঙ্গ হয়েছে, উদ্দেশ্য এক ছিল না তাদের। সমন্বয়ের উদ্দেশ্য নীতি ভঙ্গ হয়েছে, এটাও ভুল হয়েছে। এটা উত্তরটা হবে উদ্দেশ্য ঐক্যনীতি, এটা ভুল হয়েছে এখানে। এই স্লাইডটা অনেক ভুল হয়ে গেছে অনেক। ব্যবসায়ের ধারাবাহিক পরিকল্পনাকে কি বলা হয়? ধারাবাহিক কাজ। ব্যবসায়ের ধারাবাহিক পরিকল্পনাকে কোন প্রকার নির্দেশনা সব থেকে গুরুত্বপূর্ণ? ব্যবসায়ের দেখি একটু, 1 মিনিট। ওকে, অগ্রাধিকার তালিকা, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাপনার স্থায়ী পরিকল্পনা দরকার হবে। এগুলো অভিক্ষেপ কোন ধরনের একার্থক। আর ছায়া দিচ্ছি এখন বহুজাতিক কোম্পানির জন্য কোনটা উপযোগী, এটা একটু দেখেন। এটা হচ্ছে আঞ্চলিক। তারপরে হচ্ছে পৃথক ভবন নির্মাণ। ভবন নির্মাণ হচ্ছে একার্থক পরিকল্পনা অন্তর্ভুক্ত। প্রতিষ্ঠানের কর্মীদের জ্যেষ্ঠত্বের ভিত্তিতে পদোন্নতি, এটা হচ্ছে আমাদের একটা নীতি। শেষ। ওকে, প্রয়োজনে স্লাইডটা আরেকবার দেখে নেবেন, স্লাইডটা একটু ভালো করে পড়বেন, এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ওকে, পরবর্তী ক্লাসে আমরা দেখাবো, আগামীকালকে ক্লাসটা নাও হতে পারে, রবিবার দিন ক্লাসটা নিয়ে নিতে পারি।